তরুণদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, 24-এর গণ অভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে, আগামীতেও সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তারাই নেতৃত্ব দেবে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না বলে জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয় 12 জন তরুণকে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সীমিত সম্পদ দিয়ে নিরলস কাজ করছে তরুণরা। জুলাই আহত ও শহীদ পরিবারের 12,877 জন যুবককে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার কথা জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। আরও উল্লেখযোগ্যভাবে আর্ন প্রকল্পের আওতায় প্রায় 9 লাখ যুবক যুবনারীর প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। একই সঙ্গে জাতীয় যুব নীতিমালা হালনাগাদ ও যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি শুধু শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তরুণরা অগ্রণী ভূমিকা পালন করছে। যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। এই তরুণরাই 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এই দেশের ইতিহাস রচনা করেছে। ঐক্যবদ্ধভাবে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, মেধা ও সৃজনশীলতা সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, তরুণদের সাহসী নেতৃত্ব প্রদান ও দেশের জন্য নতুন কিছু করার অনুপ্রেরণা বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমরা আরো সাহসী হও, আরো নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পিআর পদ্ধতির দাবি নির্বাচন বানচালের সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত করতে কিছু দল এ দাবি করছে। আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের মাধ্যমে গণতন্ত্রের পথে উত্তরণে যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধী কল্যাণ সমিতি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সব শ্রেণীর মানুষকে কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপির লক্ষ্য। পরে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করতে হবে, এর বাইরে গেলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। বলেন, গণ অভ্যুত্থানের পর যেসব দেশ বিভক্তির মাধ্যমে বিলম্ব করেছে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেটা যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হেফাজতে ইসলামের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর একান্ত সহকারী ক্যান্সারে আক্রান্ত মাওলানা এনামুল হাসান ফারুকীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, নিজেদের স্বার্থ হাসিলে কিছু দল পতিত ফ্যাসিস্টদের সাথে আঁতাত করছে। আজকে যারা এই মুহূর্তে রাজনৈতিক গেইন লাভ করার জন্য, রাজনীতিতে নিজের একটা প্লাস পয়েন্ট তৈরি করার জন্য যারা তাদের সাথে গোপনে আঁতাত করে কিছু করতে চাচ্ছেন, এটা কারোর জন্যই মঙ্গলদায়ক হবে না। কারণ ওই পরাজিত শক্তির পেছনে আরেকটি বৃহত্তর শক্তি আছে, ইসলামী রাজনৈতিক দলটি। তারা বলছেন পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব, কিন্তু আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি, সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে। কারো ভুল সিদ্ধান্তে স্বৈরাচার ফিরে এলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলেও সতর্ক করেন রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষের ভোটে পিআর পদ্ধতি চালু করা সহ 5 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জামাতে ইসলামী। দুপুরে দলের মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। তিনি বলেন, যারা পিআর পদ্ধতি চায় তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। সরকার দাবি না মানলে সবাইকে নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, জাতীয় সংসদে উচ্চ ও নিম্নকক্ষে ভোটে পিআর পদ্ধতি চালু, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান জামায়াতের নায়েবে আমির। ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক, এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি 5 বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দাবিগুলো নির্বাচনের আগেই পূরণ করতে হবে। যৌক্তিক দাবি মানলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানান ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। গত 3 মেয়াদের একতরফা জাতীয় নির্বাচন নিয়ে সাবেক 3 সেনাপ্রধানের নৈতিক দায় এড়াবার সুযোগ নেই বলে মনে করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তিনি এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান বলেন, পরিকল্পিতভাবে দেশে ফ্যাসিবাদ তৈরি করা হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আর 2-3 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শিগগিরই শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্টের গণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারায় প্রায় 1400 জন, আহত হন অসংখ্য মানুষ। সেই আন্দোলনে পতন হয় স্বৈরশাসক শেখ হাসিনার। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাষ্ট্রপক্ষের 46তম সাক্ষী হিসেবে সোমবার সাক্ষ্য দিতে আসেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জবানবন্দিতে সাবেক 5 বিচারপতি, 5 আইজিপি, 3 নির্বাচন কমিশনার ও 3 সাবেক সেনাপ্রধান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফ্যাসিবাদ তৈরিতে সহায়তা করেছে বলে অভিযোগ করেন আমার দেশ সম্পাদক। ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের
সরাসরি যোগাযোগ ছিল। সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন, শুধু মেনে নেন নাই, তারা ফ্যাসিলিটেট করেছেন। এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই, নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, 2014-তে করেছে, 18-তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে তাহলে তার দায় তো তাকে নিতে হবে। আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে। বহুল আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ শিগগিরই শেষ হবে বলে জানান চিফ প্রসিকিউটর। যেহেতু এখানে কোনো ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই, আসামি দুজন পলাতক আছেন, আর যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন তিনি তো আর ডিফেন্সের সাক্ষী দেবেন না, সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি, সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে এই বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব। মঙ্গলবার এ মামলায় জুলাই গণ আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।